স্বাগত জানাচ্ছি আর টিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়রা। সহিংসতার পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 3 পার্বত্য জেলায় ডাকা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটিতে সকাল থেকে বন্ধ আছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। শহরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এখনও জারি আছে 144 ধারা। যান চলাচল বন্ধ আছে খাগড়াছড়িতেও। এতে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে গেছেন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা। এ সময় পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলের নেতা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, 72 ঘন্টার অবরোধে এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাবেন? মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল থেকে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র জনতার ডাকে 72 ঘন্টার নৌপথ এবং সড়ক অবরোধ চলছে। একই সাথে শ্রমিকদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিক মালিকদের ডাকা অনির্দিষ্টকালের সকল ধরনের পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিন অতিবাহিত হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট এবং অবরোধ চলছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য। আমি কথা বলেছিলাম, এদিকে শুক্রবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন পৌর এলাকায় 144 ধারা জারি করেছিল। সেই 144 ধারা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। তিনি জানিয়েছেন আজকে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে 144 ধারা রাখবে কিংবা তুলে দিবে কিনা। জেলা প্রশাসনের বৈঠকের পরে আসলে জানা যাবে যে 144 ধারা থাকছে কি থাকছে না। এদিকে বলে রাখি, গতকাল রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করেছেন। তারা এখানকার রাজনৈতিক, সামাজিক এবং নেতৃস্থানীয় ব্যক্তির সাথে মত বিনিময় করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই পাহাড়ের যে সহিংসতা, সেই সহিংসতা যাতে আর না ঘটে সেই জন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে সরকার। পাশাপাশি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এদিকে 72 ঘন্টার যে অবরোধ এবং অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে, সেখানে রাঙ্গামাটি জেলার সাথে সারা দেশের নৌ যোগাযোগ এবং সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লোকাল যে পরিবহন, সে লোকাল পরিবহনও চলছে না। লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অফিসগামী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যারা বেরোচ্ছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চ্যালেঞ্জ কম নয়, তবে মোকাবেলার সক্ষমতা আছে। সেনা সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করেন এর ফলে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পুলিশ যতদিন সক্রিয় না হচ্ছে ততদিন সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া কানিজের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পতনের পর মনোবল হারিয়ে আস্থা সংকটে পুলিশ সদস্যরা। সেই সুযোগে বেড়েছে অপরাধ প্রবণতা, গণপিটুনিতে মৃত্যু, ধর্মীয় স্থাপনায় হামলা, নারীদের উপর আক্রমণ, এমন নানা ঘটনায় উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় 16 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। সেনা সদস্যদের এই ক্ষমতা দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ও যথাযথ আইন প্রয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মত নিরাপত্তা বিশ্লেষক নাইম আশফাকের। আর্মিকে যে কাজটা দেওয়া হয়েছে এটা কাইন্ড অফ কুইক রেন্টালের মতো। আর্মিকে যদি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি না দেয়া হয়, তাহলে পুলিশের যে বেসিক যে কাজগুলো আছে, যে কোনো জনকে গ্রেপ্তার করা, যে কোনো জনকে তল্লাশি করা, ওয়ারেন্ট ইস্যু করা, এই সকল কাজগুলো যদি না থাকে তাহলে যারা সন্ত্রাসী তাদেরকে
আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে না। তবে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শও তার। এখনো কিন্তু ভেস্টেড কোয়ার্টার যারা আছে তারা দেশকে কিন্তু অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। সো আর্মিকে ফলস পজিশনে পাঠানোর জন্যে বা ফলস পজিশনে ফেলার জন্য কিন্তু কিছু কিছু মহল আছে বা তারা কাজ করে যাচ্ছে এবং করে যাবে। সো ওইটাকে গার্ড যেন করা হয়, কোনো অবস্থাতে যেন মিসইউজ না হয়। সেনা সদস্যরা মব জাস্টিস কিংবা সহিংসতার মতো বিশৃঙ্খল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে বলে আশা সাবেক সচিব আবু আলম শহীদ খানের। সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে তারা কাজ করবেন। আর পুলিশের কাজ কিন্তু অনেক বিস্তৃত। তারা তো কোনো জিডি গ্রহণ করবেন না, তারা কোনো অফিসে বসবেন না। এটা একটা সুনির্দিষ্ট কতগুলো বিধান আছে, সেই বিধান অনুযায়ী তারা মব কন্ট্রোল যেটি হচ্ছে, যে মবক্রেসি তৈরি হয়েছে, চারিদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ডিস্টারবেন্সটা হচ্ছে, এই সব মিলিয়ে এই ডিস্টারবেন্সটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ফিরিয়ে আনা, সেটাকে পাকাপোক্ত করা এবং কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এটার জন্য তাদের কাজ করতে হচ্ছে। পুলিশের মনোবল ফেরাতে দেশের মানুষেরও দায়িত্ব আছে বলে মনে করেন তিনি। 1861 সালের পরে এটা অনেক বড় ধাক্কা, যে তাদের টপে যারা থাকবেন তারা নেতৃত্ব দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসবেন এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করবেন। এবং আরও যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সাপোর্ট। আমি বলছি যে জনগণের সমর্থন, কেন পুলিশ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, এটা প্রমাণিত হয়ে গেছে। সেনা সদস্যদের পাশে পুলিশ সদস্যরাও নিজ দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে বিরোধ তৈরির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাত 2টার দিকে বিজয় সরণি এলাকায় সড়কে চলাচলকারী সন্দেহভাজন গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করতে দেখা গেছে সেনাবাহিনীকে। এ সময় বেপরোয়া চলাচল, আইনি অমান্য করা এবং কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সদর দফতরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। ২.৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর সরকার পতনের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হয়। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এক পর্যায়ে আগের উপাচার্য পদত্যাগ করেন। পরে নতুন উপাচার্য নিয়োগ হয়। ২ জন সহ উপাচার্য নিয়োগ হয়েছে। এরপর আজ থেকে খুলছে বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়েছে কিনা জানাবেন। আর এরই সাথে জানতে চাইবো যে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খোলার কারণে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে প্রায় আড়াই মাস পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাকে যদি দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সকাল থেকে কিন্তু শিক্ষার্থী মুখর পরিবেশে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস খুলেছে প্রায় আড়াই মাস পর। তারা কিন্তু ক্যাম্পাসে আসছেন এবং তারা কিন্তু তাদের যে ক্লাসগুলো রয়েছে, ক্লাসগুলো শুরু হয়েছে, তারা কিন্তু পাঠদান যোগ দিয়েছেন। আমরা সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে দীর্ঘ আড়াই মাস ক্যাম্পাস
বন্ধ থাকার পর তাদের একটা সেশন জটের সম্ভাবনা শুরু হয়েছে এবং তাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু বন্ধ ছিল এবং সেই বন্ধ থাকার কারণে তাদের একটা শিক্ষায় যে গ্যাপের সৃষ্টি সেই গ্যাপের সৃষ্টিটা হয়েছে এবং এর ফলে কিন্তু তারা চাচ্ছেন এবং দ্রুত যাতে এই গ্যাপ কাটিয়ে ওঠা যায় সেক্ষেত্রে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার জন্য তারা কিন্তু দাবি করছেন। এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলি, দীর্ঘ 2.5 মাস পর ক্যাম্পাস খুলেছে, তাদের কেমন লাগছে? ভাই, আপনার ক্যাম্পাস তো আজকে খুলেছে, প্রায় 2.5 মাস বন্ধ ছিল, আপনাদের কেমন লাগছে ক্যাম্পাসে? 2.5 মাস না, এটা সম্ভবত 3.5 মাস হবে, মানে 3.5 মাস টোটাল আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। তো আমরা আশা করছিলাম আরও দ্রুতই, কারণ অন্য ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, তাদের এক্সাম চলতেছে, ক্লাস চলতেছে পুরোদমে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এখনও শুরু হয়নি। তো অবশেষে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে। তো আশা করি হচ্ছে এটা একটা ইতিবাচক দিক যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। তো আশা করি হচ্ছে শিক্ষার সুস্থ পরিবেশে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে এবং পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। আরেকটি বিষয়, যে আপনারা যে ক্যাম্পাসে রাজনীতি চাচ্ছেন কিনা, যে দলীয় প্রভাব যুক্ত ছিল দীর্ঘ সময় ধরে, সেই বিষয়টা আপনারা চাচ্ছেন কিনা? আমরা হচ্ছে রাজনীতি চাই, কিন্তু সেটা হচ্ছে ডাকসুর মাধ্যমে যদি রাজনীতি হয় তাহলে সেটা হবে মানে সুষ্ঠু চিন্তা ভাবনার রাজনীতি এবং হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে যে রাজনীতি সেটা। তো লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা আমরা ক্যাম্পাসে চাই না এবং আমরা হচ্ছে ডাকসুর মাধ্যমে একটা ইতিবাচক রাজনীতি চাই। থ্যাংক ইউ আপনাকে। তো শুনছিলেন মাহবুবা, যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের যে সুষ্ঠু পরিবেশটি সেটাই চাচ্ছে এবং রাজনৈতিক যে পরিবেশটি সেটা হচ্ছে ডাকসুর মাধ্যমে যাতে একটি রাজনৈতিক পরিবেশ ফিরে আসে, যেই ডাকসুর মাধ্যমে যাতে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে নৈতিক দাবি সেগুলো যাতে পূরণ হয় সেই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ অবস্থা। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। 20% কম শুল্ক, টন প্রতি $145 কম দামে আমদানির পরও দেশে কমছে না পেঁয়াজের দর। এর পেছনে ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, ভারতীয় ব্যবসায়ীরা কমপক্ষে 15 টাকা বাড়তি দামে পেঁয়াজ রপ্তানি করছেন। এদিকে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও বাজারে দাম কমার লক্ষণ নেই, বরং কেজিতে 150 থেকে 200 টাকা বেড়েছে এর দাম। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলেও সক্রিয় পুরনো সিন্ডিকেট। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সেলিম মালিকের রিপোর্ট। ভারতে পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় ব্যাপক হারে রপ্তানির উদ্যোগ নিয়েছে দেশটি। গত 13 সেপ্টেম্বর রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% নির্ধারণ এবং টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 নামিয়ে আনে ভারত সরকার। এখন কম দামে পেঁয়াজ আমদানি করছেন দেশের আমদানিকারকরা, অথচ বাজারে এর কোনো প্রভাব নেই। হিলির আমদানিকারকদের অভিযোগ, সব দোষ ভারতীয় ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে পেঁয়াজের দাম তারা সিন্ডিকেট করে প্রতি কেজিতে 15 টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। এই বৃদ্ধি করার কারণে বাংলাদেশে বাজারে পেঁয়াজের মূল্যটা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা এখন 85 থেকে 90-92 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। কেজি প্রতি দেশীয় ও ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রায় একই দামে। খুচরা বাজারে প্রতি কেজির দাম 110 টাকার মধ্যে। বর্ডার আমরা শুনি যে ব্যাট কমছে, ব্যাট কমলে নাকি 5-6 টাকা 7 টাকা কমে আসে, তো ওইটাই কমছে, আমরা এর চেয়ে বেশি কমে পাইতেছি না। 102 টাকা কিনেছি আপনার পেঁয়াজ, তো আমরা 110 টাকা খরচা বেচতেছি, আর পাল্লায় নিলে 105 টাকা বেচছি। এদিকে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধ করেছে রপ্তানি, তারপরও কাজের কাজ হয়নি, বরং কয়েকদিনে ইলিশের দাম কেজিতে আরো বেড়েছে প্রায় 200 টাকা। 1 কেজিটা 1650, 1.5 কেজিটা 2200, 500-600 গ্রাম, এটা 1350। দামটা নিয়ন্ত্রণের বাইরে, আমাদের তো কিনতেই পারতেছি না, আমরা তো ইলিশ মাছ খাইতেই পারতেছি না, কিনতেও পারতেছি না। বাজার ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগ কেন সফল হচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেমিতে ফের সক্রিয় পুরনো সিন্ডিকেট। দেশে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটা সংকট তৈরি হলো, এই সুযোগটাকে ওরা হাতছাড়া করতে চায় না। হাতছাড়া না করার কারণে তারা তাদের আগের যে প্র্যাকটিস ওই জায়গাতে চলে গেছে। তারা বলছেন, পণ্যের দাম ভোক্তার নাগালে আনতে এখনই দরকার সমন্বিত উদ্যোগ। শুল্ক কমানোর সুফলটা যেন মাঠ পর্যায়ে যায়, সেটার ক্ষেত্রে মনিটরিংটা ইনশিওর করা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, ইলিশ রপ্তানির ঘোষণার পর বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? যে মাহবুবা, আপনি জানেন যে মানুষ যে আশায় বুক বেঁধেছিল যে ভারতে এবার ইলিশ রপ্তানি হবে না বা উপহার পাঠানো হবে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে বলে উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিল
মূলত সেই আশায় ঘুরে বালি। কারণ হচ্ছে শেষ পর্যন্ত রপ্তানির সিদ্ধান্ত হয়েছে এবং একটা বড় চালার রপ্তানির সিদ্ধান্ত হওয়ার কারণে বাজারে কিন্তু ইলিশের দাম বাড়তি অলরেডি। ইলিশ যারা বিক্রি করছে তারা বলছে যে গত কয়েকদিনের তুলনায় ইলিশের দাম আজ বেশ বাড়তি। যে এই কয়েকদিন 1500 টাকা কেজি দরে বিক্রি হলেও আজ কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে 1700-ও বেশি টাকা দামে, অর্থাৎ 1800 বা 1800-ও বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইলিশের দাম বাড়ার কারণে ক্রেতা শূন্য আসলে বাজার। যারা ইলিশ বিক্রি করছেন তারা বলছে যে মাছের দাম ভারতে পাঠানো হবে কি হবে না সেটি নিয়ে তাদের আসলে মাথা ব্যথা নেই। তারা বলছেন যে নদীতে মাছ ধরা পড়ছে কম, যেই কারণে ইলিশের দাম বাড়তি। যারা ইলিশ বিক্রি করছেন বা মূলত যারা ইলিশ কিনতে আসছেন তারাও ইলিশের দাম শুনে অনেকে ফিরে যেতে আমরা দেখেছি যে, তবে বিক্রেতারা বলছেন যে ইলিশের দাম এখন বাড়ছে এই কারণে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। তবে ভারতে ইলিশ রপ্তানির যে প্রক্রিয়াটির কথা আমরা গতকাল থেকে শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে, যেখানে একজন উপদেষ্টা বলেছিলেন যে ভারতে এবার ইলিশ পাঠানো হবে না। সেই কারণে আশায় বুক বেঁধেছিল যে এবার হয়তো কম দামে কিংবা সস্তায় ইলিশ খেতে পারবেন ভোক্তারা। কিন্তু শেষ অবধি গতকালকে যেটি বলা হয়েছে যে ইলিশ রপ্তানি করা হবে 3000 মেট্রিক টন, সেই ক্ষেত্রে আসলে মানুষের সে আশায় আসলে ঘুরে বালি বলা চলে। তবে তারপর থেকে ইলিশের দামও বাড়ছে এবং বাজারে ইলিশের দাম বাড়ার কারণে আসলে ক্রেতাও কম। আমরা যেটি দেখেছি যে 1 কেজির ওজনের একটু বেশি যেসব ইলিশ 1 কেজি বা 1100 গ্রাম সেসব ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজি দরে। আরও ওজন বেশি হলে সেটির দাম 2000 টাকারও বেশি। তবে 500 গ্রাম ওজনের ইলিশের দামও আমরা দেখেছি আজকে তারা বিক্রি করছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। তবে শুধু ইলিশই নয়, অন্যান্য পণ্যের দামও বাড়ছে। আমরা পেঁয়াজের বাজারেও গিয়েছিলাম, সেখানে দেখেছি যে পেঁয়াজের দামও বেড়েছে মূলত, এবং যেটি বলা হয়েছিল যে পেঁয়াজের দাম কমবে, পেঁয়াজ বিক্রেতারা বলছে যে গত কয়েকদিনের তুলনায় কিছুটা দাম কমলেও আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে বাজারে স্বস্তির কিছু আপাতত নেই বলে মনে করছেন বিক্রেতারা। তবে যারা ক্রেতা তারা খুবই ভুক্তভোগী এবং তারা বলছে যে দাম বেশির কারণে তাদের নাবিশ্বাস উঠেছে। এই ছিল কারণ বাজার থেকে সবশেষ খবর আমার কাছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দেশে চলতি বছর ডেঙ্গু রোগী 23,000 ছাড়ালো। গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগে ভর্তি হয়েছে 843 জন। এ নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,108 জনে। এর মধ্যে 63% পুরুষ আর 37% নারী। এছাড়া একই সময়ে মারা গেছেন একজন। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে খানিকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর চিকিৎসকদের। টিলা কেটে সরকারি জমিতে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে। দ্রুত এগিয়ে চলছে ভবনের নির্মাণ কাজ। তবে প্রশাসন বলছে ভবনের নির্মাণ কাজ বন্ধে চেয়ারম্যানকে সাবধান করা হয়েছে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। রাস্তার পাশে জড়ো করে রাখা হয়েছে ইট, বালু, রড ও সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী। দ্রুত এগিয়ে চলছে বহুতল মার্কেটের নির্মাণ কাজ। দোয়ারাবাজার উপজেলা সদরে টেবলাই বাজারে ব্রিটিশ সড়কের পূর্ব পাশে ভূমি অফিসের এই জায়গায় ভবন গড়ে তুলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত কয়েক বছর তিনি প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি দখল, আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম সহ নানা অপরাধে জড়িত ছিলেন। বিল্ডিং এর মালিক 3 জন আছে, চেয়ারম্যানের মেয়ের জামাই মনো আর আরেকজন আছে আমরা লেখক। সরকারি কাজ খতিয়ানের টিলা কেটে কিভাবে একজন জনপ্রতিনিধি বহুতল মার্কেট গড়ে তুলছেন, এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি জমিতে ভবন তৈরির কথা স্বীকারও করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ। সকলে মিলে এখানে একটা বড় স্থাপ আগে করা ছিল, তো ওই যে আমরা একটু বাইরে আবার নতুন করে করার লাগি মানে সকলে মিলে এই কাজটা করতেছে। উপজেলা প্রশাসন জানায় ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। শুনেছি এবং আমার এসিলেন তাকে গিয়ে আজকে বাধাও দিয়েছে, সেটা এসিলেন আমাকে জানিয়েছে, মানে তাকে বলা হয়েছে যে কাজটা যাতে সে যে কাজ করতেছে এটা বন্ধ রাখার জন্য। তারপরেও যদি সে না শুনে আমরা পরে আইনগত ব্যবস্থা নেব তাকে। সৈয়দ মাহমুদ, RTV।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে গুলিতে নিহত বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জুবায়ের আহমেদের পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। এ ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বাবার কান্না যেন থামছেই না। বৈষম্য বিরোধী আন্দোলনে গেল ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২০ বছর বয়সী নূরে আলম। হেফজ শেষ করে একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি নূরে আলম নিজের বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষকতা করতেন। ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে নূরে আলমের এভাবে চলে যাওয়ায় অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এই যে আমার নাতিন হবে, এর ভবিষ্যৎ কি হবে এবং বাপের মুখও দেখতে পারবে না। জুব্বা যে পরে ছেলেরা ছোট ছোট কত সুন্দর, এ মালিক আমার মন চায় আমি জুব্বা পরাই পাগড়ি পরাই আমার সন্তান কালেম শিক্ষা দিতাম। একই দিন নিহত হয় এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান। পড়াশোনার পাশাপাশি হাল ধরেছিলেন সংসারের। কাজ করতেন একটি তেলের মিলের শ্রমিক হিসেবে। একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা। কষ্টের দিন যেতেছে আমার, এই কষ্ট শেষ অবলম্বন বলতে একজনই আছি, আমি কমানোর সমস্যা আছি, প্লাস আমার সন্তানে আমার হেল্প করতো। আমার মেয়ের ছেলেটাই সংসার চালাইতো, লেখাপড়ার পাশাপাশি আমার ছেলেটা কর্ম করছে। এমন ঘটনায় বাকরুদ্ধ জুবায়ের আহমেদের পরিবারও। আমার ছেলের এই লাশ নিয়ে আমি নিজেই কবর জানছি, আমি ওইটার সুষ্ঠু বিচার চাই। এসব পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি, তাদের অর্থনৈতিক অবস্থা অনেকেরই একটু খারাপ অবস্থায় আছে এবং সে অবস্থায় প্রত্যেকটা সময় আমরা পাশে আছি। সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তথ্য পেতে সহায়তা চেয়েছেন পুলিশের কর্মকর্তা। যে ছাত্রগুলো মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম করা হয়নি, এটা একটি তদন্তের ত্রুটি। অতএব এই ত্রুটিগুলোকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে অবশ্যই লাস্ট ডিজেন্টার করে পোস্টমর্টেম রিপোর্ট নিতে হবে। নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। জুবায়ের রাজিন, RTV। খাগড়াছড়িতে জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ মাল্টা চাষ। আর মাল্টার বাণিজ্যিক চাষে ভাগ্য বদলেছে পাহাড়ের অনেক কৃষকের। পার্বত্য চট্টগ্রামের জলবায়ু আবহাওয়া ভিটামিন সি সমৃদ্ধ ফলটি চাষের উপযোগী। সম্ভাবনাময় ফলটি চাষে সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তা। খাগড়াছড়ি সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অনাবাদী পাহাড়ি জমিতে গড়ে উঠেছে সুমিষ্ট ফল মাল্টার বাগান। পাহাড়ের কৃষক ও বাণিজ্যিক পর্যায়ে মাল্টা চাষ আগের তুলনায় বেড়েছে। খাগড়াছড়ির প্রায় সবকটি উপজেলায় মাল্টা চাষ করছে প্রান্তিক পর্যায়ের কৃষকরা। অনেকে বাণিজ্যিকভাবে মাল্টা বাগান করে লাভের মুখ দেখেছে। লাভজনক হয়ে কৃষকরা ঝুঁকছে মাল্টা চাষে। বাজারে প্রতি কেজি সবুজ মাল্টা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। পাহাড়ের জন্য খুব উপযোগী। মালটাটা বাজারে বাজারজাত করতে সুবিধা হয় আর মিষ্টি রসালো। মালটা গাছ তেমন পরিচর্যা লাগে না, আমের মতো তেমন পরিচর্যা করা লাগে না। এখানে আমার 300টি গাছে আমি প্রায় 2 লাখ টাকার মতো বিক্রি করে ফেলেছি অলরেডি। প্রাকৃতিক মালটা, এখানে কোনো ধরনের বিষ প্রয়োগ করে না, আমরা দেখি আসলে সবসময়। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযোগী সম্ভাবনাময় ফলটি চাষে সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তা। খাগড়াছড়ি পার্বত্য জেলায় সবচেয়ে বেশি যে মালটাটা আবাদ হয় সেটা হলো যে বাড়ি মালটা 1। এটা স্বাদে অনন্য স্বাদ, এটার মিষ্টি সুমিষ্ট একটা মালটা এবং এটা আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুর জন্য অনেক উপযুক্ত একটা মালটা। তো এই মালটাটা আমাদের ব্যাপক আকারে আবাদ হচ্ছে। খাগড়াছড়িতে এবছর 620 হেক্টর জমিতে মালটার বাণিজ্যিক বাগান করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 4350 মেট্রিক টন। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে জারি করা হয় কারফিউ। শনিবার দিবাগত রাতে দেশজুড়ে জারি করা কারফিউ বর্ধিত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় সময় রোববার দুপুর 12টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এর আগে শনিবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে দেশটির ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ ঘোষণার অল্প সময় পরে পুলিশ কারফিউ ঘোষণা করে। আজ ফল ঘোষণার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো 43 দিন বাকি। তবে নির্বাচনী লড়াই ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ
শুরু হয়েছে, যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন। ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনিসোটার মতো অঙ্গরাজ্যের ভোটাররা ইতোমধ্যে নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন। আগামী 5 নভেম্বর চূড়ান্ত নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত 30 ফিলিস্তিনি। এদিন গাজা শহরের জেইতুন স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরো অফিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননে 400 হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলের হাইফা শহরের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে শেষ মুহূর্তের গোলে 1-0 ব্যবধানে হারে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। ফলে এ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে লাল সবুজের। তাই সেরা চারে খেলতে মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছু ভাবনার সুযোগ নেই নাজমুল হুদা ফয়সালদের। এই ম্যাচে জয় পেলেও ভারত মালদ্বীপ ম্যাচে নজর রাখতে হবে বাংলাদেশের। সকালে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।